আমি ভিডিও বানাতাম না, করতামও না, কিন্তু আমি জানি যে আমি অত্যন্তই নগণ্য একটা সাধারণ মেয়ে, আর আমার কথা হয়তো কেউ শুনবেও না, কিন্তু তবুও আমি এটা আজকে বলতে বাধ্যই হচ্ছি, কারণ মানসিকভাবে সম্পূর্ণরূপেই বিপর্যস্ত। বিশেষ করে বিগত 2-3 ধরে একটু বেশিই বিপর্যস্ত। আর কারণটা আপনাদের সবারই জানা, যেই মেয়ে আমাদের এই পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছে বা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে জন্মগ্রহণ করেছে, তারা ছোটোবেলা থেকেই এই ধর্ষণ কথাটার সাথে কিন্তু আমরা পরিচিত। এবং ধর্ষণ আজকে প্রথমবার হচ্ছে এটাও কিন্তু না, দীর্ঘদিন ধরে মেয়েরা বিভিন্ন অত্যাচারের শিকার, বিভিন্ন কি বলবো, অশ্লীল এবং বিশ্রী কয়েকটা ঘটনার শিকার, অনেকে নিজের প্রাণ দিয়ে দিচ্ছে। আর যেটা আমাদের রাজ্যে হয়েছে সেটা তো একটা চূড়ান্ত জঘন্য একটা ঘটনা, যেখানে একটা মেয়ে তার নিজের কর্মক্ষেত্রে, তাও হাসপাতালে, সরকারি হাসপাতালে সে কাজ করতে গেছে, সেখানে সে ডিউটি করার পরে তার গণধর্ষণ হয়েছে, বিভৎস বাজেভাবে তার মৃত্যু হয়েছে। এবার এইটা ঘটনাটি ঘটার পর থেকে, এবং আমরা যখন সবাই জানতে পারি, জানার পর থেকে আমাদের মধ্যে আলোড়ন জেগেছে যে আজকে যদি রাজ্যের ডাক্তারদের এই পরিস্থিতি হয়, মানুষে যায় ডাক্তারের কাছে নিজের রোগ সারানোর জন্য, সেই ডাক্তারদের যদি আজকে এই পরিস্থিতি হয়, তাহলে আমাদের মতো সাধারণ জনতা বা সাধারণ যারা নারী, তারা কোথায়? তাদের জীবনটা কোথায় যাবে? তাদের জীবনের দাম তারা কোথায় গিয়ে বুঝতে পারবে? অনেককে এটা বলতে শুনেছি, আন্দোলন করে কিছু হবে না, ভয়েস রেজ করার কোনো মানে নেই, দীর্ঘদিন এগুলো হচ্ছে, এগুলো হয়ে যাবে, এগুলো চলার, কেউ হয়তো জাস্টিস পায়, কেউ হয়তো জাস্টিস পায় না, দুদিন পরে সব ধামাচাপা পড়ে যাবে। রাজনৈতিক ঘটনা, অরাজনৈতিক ঘটনা, মানবিকতার খাতিরে আমরা এই লড়াই লড়ছি, বিভিন্ন জনার বিভিন্ন পয়েন্ট রয়েছে, কিন্তু যেটা নৃশংস এবং একটি জঘন্য ঘটনা, খালি নৃশংস বলেও লাভ নেই, এত জঘন্য ঘটনা যেটা মুখে আনাও পাপ, বলাও পাপ, যেটাকে নিয়ে ভাবনা চিন্তা করাও পাপ, সেই রকম একটি ঘটনা ঘটিয়ে ফেললো। এবং যারা ঘটালো তারা তো মানুষ নামেরই একটা জীব, তাই না? তারা কিন্তু আমাদের সমাজেরই একটা অংশ। যতই বলি যে ধর্ষণ হচ্ছে আমাদের সামাজিক একটা বিকৃতি, সামাজিক রোগ, ঘুম ধরে গিয়েছে আমাদের সমাজে, আজকে কিন্তু হাই টাইম এটা বোঝার যে আমাদের সত্যি সত্যি মোরাল ভ্যালুগুলো কোথাও না কোথাও এতটাই ডাউনে চলে গেছে যে আমরা বাচ্চারা যখন বড় হয় তখন কিন্তু তাদেরকে সত্যি সত্যিই শেখাই না যে এইটা উচিত, এইটা অনুচিত, বা এই কাজটা তোমার করা উচিত, বা এই কাজটা তোমার অনুচিত করা হচ্ছে, তাই না? এইগুলো বোঝানো আমরা ছেড়ে দিয়েছি বা কম হচ্ছে। স্কুলে তো আর এগুলোর ওপরে নাম্বার দেওয়া হয় না, কোনো এক্সামিনেশান নেওয়া হয় না, বাচ্চাদের ভ্যালু এডুকেশনের জন্য তো কোনো আলাদা এক্সামিনেশান হয় না, না? যার ফলস্বরূপ এরকম একটা বিকৃত সমাজ আমরা আজকে উপহার হিসেবে পাচ্ছি, যেখানে মা বোন মেয়েরা রাস্তায় চলতে ভয় পাচ্ছে, যেখানে যখন তখন মানুষের রেপ হয়ে যাচ্ছে, ধর্ষণ হয়ে যাচ্ছে, গণধর্ষণ হয়ে যাচ্ছে। এটা এই অ্যাগ্রেসিভনেসটা মানুষের মধ্যে আসবে কেন? হ্যাঁ, তারপরে মেয়েদের মানে কি বলবো, মেয়েরা তো ঘরেও নিপীড়িত, বাইরেও নিপীড়িত, কাজের জায়গাতেও নিপীড়িত, কোথাও তো তাদের অত্যাচারের শিকার হতে হচ্ছে না এরকমটা তো নয়। অর্ধেক মেয়ে যারা বিবাহিত তাদের নিজেদের লাইফে আলাদাই স্ট্রাগল থাকে, তাকে গিয়ে জিজ্ঞাসা করো তুই কি খুব খুশি, হ্যাপি তোর নিজের পরিবার নিয়ে, তোর নিজের জীবন নিয়ে, সেও নানা ধরনের ফল তার লাইফের কিছু শেয়ার করবে তোমার সাথে। তার কারণ কি, কারোর জীবনটা স্মুথ না। তাহলে আমরা লড়াই তো সব জায়গাতে করছি, ঘরে করছি, বাইরে করছি, সর্বত্র। তো বলার বিষয় এখানে একটাই, যে শিক্ষার বড্ডই অভাব হয়ে গেছে এখন, শিক্ষার বড্ডই অভাব হয়ে গেছে। এবং স্কুলগুলোর যেরকম যা পরিস্থিতি, আজকালকার বাচ্চাদের পড়াশোনার প্রতি যে অ্যাটেনশান বা যে মনোযোগ, তার যা পরিস্থিতি, এই সবগুলোই কিন্তু আমাদের ভেবে দেখা উচিত। ধর্ষণ জিনিসটা একদিনের না, নালে কি বলবো, নালে মানুষের মাথায় এরকম আসতে পারে না যে একটি মেয়েকে এইভাবে অত্যাচার করব মৃত মেয়ের ওপরে, বা অত্যাচার করব একটা কি বলবো, রাতে একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তার উপরে।
তার ভুলটা কি, সে রাতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এই জন্য তাকে আমি অত্যাচার করছি। আর যারা আপনারা বলে যাচ্ছেন বা চিরকাল বলে এসেছেন যে মেয়েরা ছোট পোশাক পরে রাতে বেরোচ্ছে তাই তারা অত্যাচারিত হচ্ছে, মেয়েরা নাইট ডিউটি করছে তাই তারা অত্যাচারিত হচ্ছে, মেয়েরা কেন যাবে, মেয়েরা কেন করবে, আরে বাবা সমাজটা যতটা ছেলেদের ততটা তো মেয়েদেরও। এই জিনিসগুলো বলা যতদিন না আপনারা বন্ধ করবেন, এভাবে ভাবা যতদিন না আপনারা বন্ধ করবেন, ততদিন এই সমাজের সংস্কার সম্ভব না, তাই না? আপনি মানে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, নিজের বাড়িটাকে আগে সেরকমভাবে প্রস্তুত করতে হয় প্রত্যেকেই। এটা খুব সত্যি কথা, প্রত্যেকটা ছেলেই হয়তো তার নিজের মা, নিজের দিদি, নিজের বোনকে রেসপেক্ট করে, কিন্তু সমস্যাটা ওই জায়গায় যখন সেই মা, দিদি, বোনের বাইরে একটি ছেলে যখন অন্য কোনো একটা মেয়েকে দেখছে, বুঝছে বা জানার চেষ্টা করছে, তখনই কিন্তু তার মধ্যে বিকৃত ভাব চলে আসছে। আর আমি এখানে আর মানে কি বলবো, কন্ট্রোভার্সি কোনো কথাবার্তা বলবো না, কিন্তু তাও কয়েকটি ছোট ছোট এই ঘটনাটি ঘটে যাওয়ার পরে, মানে আর.জি. করের ঘটনাটি ঘটে যাওয়ার পরে আরও কয়েকটি ছোট ছোট ঘটনা নিউজ হয়ে এসেছে যেগুলো আরও বেশি মর্মান্তিক। হ্যাঁ, যে একজন তো মারাই গেছে, তার জাস্টিসের জন্য আমরা আন্দোলন করছি, লড়াই করছি, ভয়েস রেজ করছি। যারা বেঁচে আছে, যে সমস্ত মহিলারা এখনও বেঁচে আছে, জীবিত আছে, ঠিক তারা কতটা নিরাপত্তা পাচ্ছে? আমার মতো যারা কাজ করছে বা যারা এই সাধারণ কয়েকটা কাজের সাথে নিজেদের জীবনটাকে অতিবাহিত করতে চাইছে বা করছে, তাদের আজকে সেফটিটা কোথায়? রাত বেরেতে বাড়ি আমরা যদি না ফিরি, ট্রেন থেকে মানে আমার বাড়ি যেখানে, আমি ধুবুলিয়ায় আমার বাড়ি, তো আমাকে লালগোলা ট্রেন ধরে এই মানে কাজ করি যেখানে, কলকাতার আশেপাশেই একটা জায়গাতে কাজ করি, যাই হোক নাম বলছি না, তো সেখান থেকে আমাকে দমদম থেকে ট্রেন ধরতে হবে এবং ট্রেন ধরে লালগোলা প্যাসেঞ্জারে বাড়ি যেতে হবে। লালগোলা তো রাতে থাকে না, একটা বা দুটো ট্রেনই থাকে, তাহলে সেইগুলোতেই আমাকে যেতে হবে, অ্যাভেল করতে হবে, ট্রাভেল করে আমাকে বাড়িতে যেতে হবে, এবং এটা আমার কি বলবো, পার্টস অফ মাই লাইফ। কারণ আমি তো আমার একদিনে আমার নিজের ঠিকানাটা পাল্টে ফেলতে পারবো না। প্রত্যেকটা মেয়েই কিন্তু আজকে কিছু না কিছু কাজ করে খাওয়ার চেষ্টা করে, কিছু না কিছু জায়গায় নিজেকে ইনভেস্ট করার চেষ্টা করে, সেটা তো কারোর অন্যায় হতে পারে না। তা আপনারা যদি সব সময় রাস্তায় বেরোলে কাউকে বিচার করতে থাকেন যে হ্যাঁ এই মেয়েটার ড্রেস ছোট, এই মেয়েটা রাতের ট্রেনে উঠেছে, এই মেয়েটা এরকম দেখতে ভালো লাগছে, বা একে তো এরকম করা যেতেই পারে, একটা তাচ্ছিল্য ভরা চোখে, তাচ্ছিল্য ভরা দৃষ্টিতে দেখে তারপরে মানসিক বিকৃতি নিয়ে তাদের ধর্ষণ করে ফেলেন, এইগুলো তো মানে কোনো কাজের কথা না। তাহলে সেখানে সত্যি সত্যিই যেটার অভাব সেটা হলো শিক্ষার অভাব। আমরা রুচিবোধটা তৈরি করাতে পারছি না, ছেলেদেরকে ছোটোবেলা থেকে শিক্ষা, প্রপার এডুকেশান দিতে পারছি না যে তুমি ভেদভাব করো না মেয়ের মধ্যে, ছেলের মধ্যে। ভাবতে পারেন যারা বিবাহিত তারা এই মানে যাদের বাচ্চা হয়নি এখনও, তাদের উদ্দেশ্যেই বলছি, তারা এই পৃথিবীতে কী কারণে তার নিজের সন্তানকে জন্ম দেবে? এই যে এই ঘটনাগুলো, এই যে পৃথিবীর বিভিন্ন বিক্ষিপ্ত ঘটনা যা আমাদের মনের মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা সৃষ্টি করছে, মানসিক চাপের সৃষ্টি করছে, সত্যিকারের কথা আজকে ভেবে দেখুন তো, কটা বাবা মা নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারে যে আজকে আমার মেয়েটা কলেজে গেছে, হ্যাঁ আসবে তো, ঠিক ফিরে আসবে তো, এরকম চিন্তা চলে আসছে। হঠাৎ করে কোনো একজন পিতা সে জানতে পারছে যে তার মেয়েটি পড়তে গেছিলো, সে রেপড হয়ে চলে এলো, গ্যাং রেপড, তারপরে আর সমাজে তার স্থান পাচ্ছে না, মুখ দেখানোর জায়গা নেই। তাহলে এইগুলো তো আমাদের সাধারণ মেয়েদের মানে নিত্য দৈনন্দিনের ব্যাপার হয়ে গিয়েছে। আর ভয়েস রেজ না করে যারা চুপ করে রয়েছে, তাদের চুপ করে থাকার অর্থ কী সেটাও আমি বুঝি না। মানে এমনই হয়ে গিয়েছে সমাজ যে সব সহ্য করছি, সহ্য করতে এখন এমন হয়ে গেছে যে বোবা হয়ে গেছে অনেকে। হ্যাঁ, বোবা হয়ে গেছে যে তারা নিজেদের কথাগুলো আর রাখবারই জায়গা নেই, জানে যে বলেই কিছু হবে না তো বলবো না, এরকমও টেন্ডেন্সি মানুষের মধ্যে আমি দেখেছি। তো সেই জায়গাগুলো সবগুলো দেখার পরে আমি আমার মানে কি বলবো, যে বিগত 2-3 দিন ধরে নিজের জীবনের কাজগুলো, নিজের ডেলি লাইফ বা ডেলি যেটা রুটিন, সেটা প্রচণ্ডভাবে ব্রেক হয়েছে। এবং আন্দোলনে সামিল আমিও ছিলাম, আন্দোলনে গেছি, করেছি। এবারে সেই জায়গার সেই পরিস্থিতি, মানুষের জনতার রোষ, আক্ষেপ, ক্ষোভ, এইগুলো দেখার পরে যেটা আমি সবচাইতে বেশি রিয়েলাইজ করেছি সেটা হলো যে সত্যিই ছেলেদেরকে কিন্তু শেখানোর দরকার রয়েছে। আর খালি ছেলেদের না, মেয়ে ছেলে নির্বিশেষে আজকে শেখানো হয় একটি বাচ্চা মেয়েকে ব্যাড টাচ কোনটা, গুড টাচ কোনটা।
তাহলে আমাদের সামাজিক পরিস্থিতিটা কোন জায়গায় দাঁড়িয়ে যে একটা 3 বছরের শিশু থেকে আরম্ভ করে একটি 10 বছরের একটি মেয়েকে শেখাতে হচ্ছে যে ব্যাড টাচ কোনটা, গুড টাচ কোনটা। 3 বছরের একটা মেয়েকে কেন আমি বলছি, মানে পারলে বাবা মা মেয়ে জন্মানোর সাথে সাথেই বলছে বাবা তুমি 1.5 বছর বয়স হচ্ছে, কথা বলতে শিখেছো, তো এখন থেকেই তুমি ব্যাড টাচ গুড টাচটা শিখে নাও। তাহলে আমাদের নিরাপত্তার কতটা অভাব থাকলে এরকমভাবে মানে বলা হচ্ছে। যারা দৈনন্দিন জীবনে রাত বেরোতে যাচ্ছে, যেতে বাধ্য হচ্ছে, বা কাজ করে ফিরছে, রাত হচ্ছে বাড়িতে ফিরতে, তাদেরকে বলা হচ্ছে তুমি তো মেয়ে, তুমি ব্যাগের মধ্যে একটু লঙ্কার গুঁড়ো রেখো, যদি অসম পরিস্থিতি হয় চোখের মধ্যে ছিটিয়ে দিও, স্প্রে রেখো, সেফটি স্প্রে, সেফটি পিন রেখো, মানে খোপার কাটা এগুলো রেখো, যদি সেরকম অসম পরিস্থিতির সৃষ্টি ফুটিয়ে দেবে, কোনোভাবে নিজেকে মানে বেঁচে বেরোতে হবে। পরিস্থিতিটা এই রকম দাঁড়িয়েছে। এটা কি কোনো সুস্থ সমাজের পরিচয়? আমার এই ভিডিওটা বানানোর পেছনে আরও একটি কারণ আছে, সেটা তো অবশ্যই যে দেখুন আমি যে পেশার সাথে যুক্ত রয়েছি সেই পেশাতে আমি প্রত্যেক দিনই বিভিন্ন ছাত্রছাত্রীদের সাথে আমাদের কী বলবো সম্মুখীন হতে হয়, তাদের ক্লাস নিই, তাদেরকে বোঝাই, তাদেরকে পড়াচ্ছি। হ্যাঁ, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবং আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে, যেহেতু দুটো জায়গাতেই আমি কাজ করি আর একটা টিচারের কাজ করি, তো সেইখানে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে এইটা আমাদের সমাজকে বোঝানোর খুব দরকার হয়েছে, বা এটা দিস ইজ দ্য হাই টাইম। হ্যাঁ, যে আমি আমার ছাত্রছাত্রীদের এবং সমাজের যারা আমার ভিডিও দেখবে অবভিয়াসলি তাদেরকে বলার সময় হয়েছে যে বাবা ছেলেদেরকেও কিন্তু ভ্যালু এডুকেশনটা সমানভাবে শেখাবেন। আজকে আমি বিএড কলেজে পড়াই, তাহলে বিএড কলেজে তো একটা অ্যাডাল্ট পার্সনরাই পড়তে আসে, তাদেরকে বোঝানো কিন্তু সহজ, কিন্তু যে বাচ্চাটা ছোট থেকে বড় হচ্ছে, অ্যাডোলেসেন্স পিরিয়ড যাদের চলছে, তাদেরকে সেই সময়টাতে সেভাবে বোঝাতে হবে যে ছেলে মেয়ের মধ্যে কোনো বিভেদ নেই, কে কোন জামা পরে আসছে, কি পড়ছে না পড়ছে সেটা তার ব্যক্তিগত বিষয়। ইফ আই এম কমফোর্টেবল, তাহলে সেই মেয়েটি যে কোনো জামাই সে পড়তে পারে। আমরা তো কত ছেলেকে দেখি লুঙ্গি পরে যাচ্ছে, অর্ধ উলগ্ন অবস্থায় যাচ্ছে, হাফ প্যান্ট পরে বাইরে বেরিয়ে গিয়েছে, গেঞ্জি কেউ গায়ে দেয় কেউ গায়ে দেয় না, কই মানে তাদের নিয়ে তো আমাদের কোনো অসুবিধা থাকে না। আর আরও বেশি ভয়ানক অবস্থা হচ্ছে এই থার্ড জেন্ডার, ট্রান্সজেন্ডার, এই সমস্ত এদের যে নিজের প্রথম থেকেই আইডেন্টিটি নিয়ে ক্রাইসিস ছিল, যতই LGBTQ থাকুক না কেন, এখন আবার দেখছি যে এদের ওপরেও টর্চারটা বেশি মাত্রায় শুরু হয়ে গেছে, বরাবরই ছিল, আরও বেশি মাত্রায় শুরু হয়ে গিয়েছে। কারোর স্বাভাবিকভাবে বেঁচে থাকা এটা তো তার একটা স্বাভাবিক অধিকার, বা বেসিক যে অধিকারের কথাটা আসছে সেটা তো তাই, যে আমার একেবারে 3টা মানুষের থাকে 3টা অধিকার। হ্যাঁ, সেটা হচ্ছে যে বেঁচে থাকার অধিকার, কথা বলার অধিকার, আর সুস্থভাবে চলবার অধিকার, বা স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নিরাপত্তার জায়গা, বা স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো ওষুধ, আজকে যদি আমার কোনো রোগ হয় তাহলে সেই ওষুধ আমি সরকারি হাসপাতাল থেকে পাবো, এই যে অধিকারটুকু, এইগুলো কিন্তু বেসিক আমাদের রাইট, তাই না? তাহলে এই জায়গাগুলোকে নিয়েও মানুষের মনে দ্বন্দ্ব দেখা দিচ্ছে। মানুষ আজকে কোন পর্যায়ে, যে এ মেয়ে তাই একে টর্চার করা যায়, এ হিজড়া তাই একে টর্চার করা যায়, এ বাচ্চা কিন্তু আমার দেখে অ্যাট্রাকশন ফিল হচ্ছে তাই একে টর্চার করা যায়, এ বুড়ি হলে কি হয়েছে, 80 বছরের মহিলারও রেপ হয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলেই হয়েছে। এখনও যদি আপনারা এটা না বোঝেন যে সঠিক শিক্ষার কতটা অভাব, তাহলে কিছু মানে বলার নেই। আন্দোলন হচ্ছে যে মৃতা সে জাস্টিস পাক, এটা আমরা সবাই চাই, সাথে সাথে আমরা যারা জীবিত, হ্যাঁ, তারা যাতে জীবনটাকে ঠিকভাবে নিয়ে যেতে পারি, ঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, তার জন্য যে একটা সুরক্ষিত রাজ্যের প্রয়োজন বা একটা সুরক্ষিত দেশের প্রয়োজন, সেই দেশ আর রাজ্য গড়বার মানে দায়ভার কিন্তু আমাদের নিজেদের থাকে। হ্যাঁ, এই জায়গাগুলোতে আমরা সত্যি সত্যিই হয়তো বিফল হচ্ছি, বাচ্চা মানুষ করার ক্ষেত্রে বিফল হচ্ছি। আর যারা উড বি মাদার, তাদেরকে একটা কথাই আমি বলবো যে দেখো, তোমার যদি ছেলে সন্তান হয় বা মেয়ে সন্তান হয়, কারোর মধ্যেই বিভেদ করো না, এবং তাদেরকে মানে অন্তত ভ্যালু এডুকেশনটার ওপরে ছোটোবেলার থেকে গুরুত্ব দিও। আমি কলেজে গিয়ে পড়াই জেন্ডার, স্কুল অ্যান্ড সোসাইটি, আর এই জেন্ডারের মধ্যে এখন পড়াতে হয় আমাকে যেগুলো, সেগুলো হচ্ছে থার্ড জেন্ডার, ট্রান্সজেন্ডার,
হ্যাঁ, অ্যান্ড মেল অ্যান্ড ফিমেল এটা তো কমন। তো এদের যে রাইটস নিয়ে যে লড়াই, সেইগুলোকে নিয়ে আমি পড়াই। যখন পড়াই তখন ভাবি যে সত্যি সত্যি আজকে কোনো একটা অসম পরিস্থিতি হলে একটি ছেলে কীরকম ভাবে রিয়্যাক্ট করবে, একটি মেয়ে কীরকমভাবে রিয়্যাক্ট করবে। যেমন এখন হয়ে গিয়েছে যে তুমি তোমার নিরাপত্তা তোমাকেই বুঝতে হবে, কেউ তো বুঝে দেবে না, তাহলে তোমাকেই ব্যাগে করে লঙ্কার গুঁড়ো নিতে হবে, স্প্রে নিতে হবে। আমি না করছি না, যা পরিস্থিতি তাতে করে এগুলো নিতেই হবে। কিন্তু তার সাথে সাথে আমাদের আগের প্রজন্ম, আমাদের পরের প্রজন্ম যাতে সঠিক শিক্ষা পায়, সেই দিকেও কিন্তু এই মেয়েদেরকেই ভাবতে হবে। মেয়েরাই তো মা হয় না, মেয়েদের তো সব জ্বালা, তো কিছু তো করার নেই। মেয়েরা যেহেতু মা হয়, তাই প্রত্যেকটা মায়েরই এটা দায়িত্ব যে আমি আমার ছোট বাচ্চাটিকে ছোটোবেলার থেকে সঠিক একটা মূল্যবোধের শিক্ষা যেন আমি দিই। আর অ্যাডোলেসেন্স পিরিয়ডে বেশি করে এটা বাচ্চাকে অ্যাটেনশন দেওয়াটা প্রয়োজন, যে সে কোন পথে চলে যাচ্ছে বা তার চিন্তা শক্তিটা কোন গতিতে বইছে, কোন খাতে বইছে, এইটা বোঝাটা খুব দরকারি। এমন সমাজ হয়ে গিয়েছে। যাই হোক, আমার এইটুকুই কথা বলার ছিল, বক্তব্য এটুকুই ছিল। আর কি বলবো, নিজে অনেক দিন ধরে ডিস্টার্ব ছিলাম বলেই ভিডিওটা বানালাম। হয়তো আমার ভিডিওটা দেখে অনেকে বলবেন এই আবার কে, কেন ভিডিও বানিয়েছে। না, আমি আমার নিজের যতটুকু অভিজ্ঞতা সেটাকে আমি শেয়ার না করতে পারলে নিজেই যেন কোথায় শান্ত হয়ে থাকতে পারছিলাম না। কারণ আমাকেও তো প্রত্যেক দিন কাজের জন্য বাইরে বেরোতে হয়, আমিও সেই নিরাপত্তাহীনতায় ভুগি। রাতের বেলায় যখন ফিরি তখন ভাবি যে এই রাস্তাটা ফাঁকা, কি করে যাব। এই জিনিসগুলো তো ডেইলি লাইফে ফেস করি না। তো যেহেতু এই সমস্যাগুলোর সম্মুখীন প্রত্যেক মেয়েকেই কোথাও না কোথাও হতে হয়েছে, এবং প্রত্যেক মেয়ের জীবনেই এরকম সময় এসেছে যে হ্যাঁ আমি নিরাপদ কিনা এই চিন্তা মাথায় এসেছে, সেই জন্যই আমি এই ভিডিওটা করলাম। আর যেহেতু আমি সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত, তাই জন্য আরও বেশি করে বানালাম। নমস্কার।